তাহলে আমরা যখন বেগ নির্ণয় করছিলাম তখন বলছিলাম বেগ বের করছি আমরা বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। আজকে যেটা বের করবো আমরা হচ্ছে ত্বরণ। তার আগে বেগের সমীকরণটা একটু লিখি। বেগের সমীকরণ হচ্ছে ভি ইকুয়ালস টু ওমেগা, ছোট এ বড় এ যেটাই দাও সেটাই হচ্ছে বিস্তার প্রকাশ করি আমরা, ওমেগা এ কস ওমেগা টি প্লাস মাইনাস ডেল। আজকে বেগ থেকে কিভাবে আমরা ত্বরণ বের করবো? ত্বরণ এ ইজ ইকুয়ালস টু হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, এটা হচ্ছে বীজগণিতের ভাষায়, কিন্তু আমরা আসলে যেটা করবো সেটা হচ্ছে ক্যালকুলাস দিয়ে করবো। কারণ চলমান প্রক্রিয়ার ক্ষেত্রে বীজগণিত দিয়ে হয় না, সেখানে ক্যালকুলাস নিয়ে আসতে হয়। এখন যদি আমরা এখানে ক্যালকুলাস দেখাই তাহলে নিয়ম অনুযায়ী ওমেগা এ গুণ আকারে ছিল, থেকে যাবে কস থিটাকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল। যাকে আমরা থিটা ধরছি সে আসলে থিটা নয়, এই কারণে তাকে আরেকবার অন্তরীকরণ করতে হয়, ওমেগা টি প্লাস মাইনাস ডেল। তাহলে টোটাল ব্যাপারটা দাঁড়াচ্ছে, মাইনাসটাকে আমরা একটু সামনে নিয়ে আসি, মাইনাস ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল। আর বাকি পুরো অংশটাকে অন্তরীকরণ করলে শুধুমাত্র ওমেগাটাই থাকবে, ডেলটা জিরো হয়ে যাবে আর টি এর জায়গায় ওয়ান হয়ে যাবে, তাহলে শুধুমাত্র ওমেগা থাকবে। তাহলে সবকিছু শেষ করার পর লাস্ট যে ফর্মুলাটা থাকবে সেটা হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল। এটা হচ্ছে ত্বরণের মূল সমীকরণ, মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল। কারণ এখানে যদি আমরা একটু লক্ষ্য করি সেটা হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল, এটার পরিবর্তে ওয়াই লেখা যায়। সেখান থেকে আমরা লিখতে পারবো ত্বরণ এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার সরাসরি ওয়াই, মানে ওইটার পরিবর্তে জাস্ট ওয়াইটা বসাইলাম। তাহলে ত্বরণের দুইটা সমীকরণ তোমরা পাইলা, একটা হচ্ছে সময়ের সাথে কিভাবে ত্বরণটা পরিবর্তিত হয়, আর একটা হচ্ছে কিভাবে স্বরণের সাথে ত্বরণটা পরিবর্তিত হয়। তুমি দুইটা ব্যাপারে একসাথে পেয়ে গেলে আর কি। ত্বরণের সাথে সময়েরটা হচ্ছে উপরেরটা, যেটাকে তুমি 1 নাম্বার ধরতে পারো, আর স্বরণের সাথে ত্বরণের হচ্ছে দ্বিতীয়টা। এখন দ্বিতীয় যে সমীকরণটা, এটা নিয়ে আরো কিছু কথা আছে আমাদের। এ ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই। ওমেগা সমান আমরা সবাই জানি 2 পাই বাই ক্যাপিটাল টি অথবা 2 পাই এফ। কারণ টি মানে হচ্ছে পর্যায়কাল। পুরো একটা তরঙ্গের জন্য বা পুরো একটা কম্পনের জন্য, একটা কণার জন্য পর্যায়কালের মান কিন্তু কি থাকে? ধ্রুবক থাকে অথবা একই থাকে। তো পর্যায়কাল ধ্রুবক থাকায় ওমেগাটাও কিন্তু এক প্রকার ধ্রুবক। তাহলে ওমেগা যদি ধ্রুবক হয়, সেই ধ্রুবকের পরিবর্তে আমরা চাইলে একটা সমানুপাতিক সাইন আনতে পারি। তখন সেটা দাঁড়াবে ওয়াই ইকুয়াল টু বা ওয়াই সমানুপাতিক মাইনাস ওয়াই। এটার মানে হচ্ছে যে কণাটা সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে, তার ত্বরণ হবে তার সরণের বিপরীত সমানুপাতিক। কথাটা যদি আমি একটু লিখে দিই,
সরল ছন্দ স্পন্দনে স্পন্দিত কোন কণার ত্বরণ এর সরণের বিপরীত সমানুপাতিক, অর্থাৎ সরণ যেদিকে হবে ত্বরণ হবে ঠিক তার বিপরীত দিকে। এই জন্য এই যে সমীকরণটা মানে যেটা থেকে আমরা এটা আনতেছি a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই, এই সমীকরণটাকে বলা হয় সরল ছন্দ স্পন্দনের শর্ত। সরল ছন্দিত স্পন্দনের শর্ত। কেন শর্ত? কারণ এতটুকু পর্যন্ত আসতে হলে তোমাকে সবগুলো ব্যাপার অতিক্রম করে আসতে হবে। প্রথমে আমরা দেখাইছি যে সরল ছন্দিত স্পন্দনে যখন স্পন্দন হবে তখন কণার সরণ আমরা কিভাবে বের করব, y ইকুয়ালস টু a sin ওমেগা t দ্বারা। এরপর আমরা কি দেখাইলাম, সেই সরণ থেকে আমরা কিভাবে বেগের মান বের করব, ওমেগা এর cos ওমেগা t প্লাস মাইনাস ডেল দ্বারা। আর আজকে আমরা দেখালাম ত্বরণটা আমরা কিভাবে, তার মানে সব কিছু শেষ করার পর আমরা লাস্ট যেটা পাচ্ছি যে ওই কণাটার ত্বরণ হবে তার সরণের বিপরীত সমানুপাতিক, অথবা a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই, যেটাকে আমরা সরল ছন্দিত স্পন্দনের শর্ত বলতেছি। এখন কণা না হয়ে তুমি একটা স্প্রিং এর কথা চিন্তা করতে পারো, যে একটা স্প্রিং কে আমরা এক প্রান্ত থেকে টেনে যদি যখন ছেড়ে দেই তখন সে স্পন্দিত হতে থাকে। এখন তার স্পন্দনটা যে সরল ছন্দিত সেটা বোঝানোর জন্য তার যে গতিটা, সেই গতিটা এই সমীকরণটা দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে। যদি প্রমাণিত হয় তাহলে আমরা বলতে পারবো যে না ঠিক আছে, স্প্রিং এর এই স্পন্দনটাও একটা এক প্রকার সরল ছন্দিত স্পন্দন। সেম ভাবে সরল দোলকের ব্যাপারও আমরা বলতে পারি। তার মানে কোন বস্তুর গতি সরল ছন্দিত স্পন্দন কিনা সেটা বোঝার জন্য তোমাকে এই সমীকরণটা মেনে চলতে হবে। যদি মানে ঠিক আছে তাহলে সেটা সরল ছন্দিত স্পন্দন। আশা করি বুঝাইতে পারছি। কারো কোনো প্রশ্ন আছে? যা বলছি এতটুকু পর্যন্ত। না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আসি আমরা। তোমরা তো অন্তরীকরণ আশা করি করছো, এখন বুঝতে পারবা আশা করি অন্তরীকরণ করলে আর কি। সেটা হচ্ছে বেগকে আমরা পাইছিলাম কিভাবে, সময়ের সাপেক্ষে সরণের অন্তরীকরণ করে আমরা বেগ পাইছিলাম। আর আজকে আমরা ত্বরণ পেলাম কিভাবে, সময়ের সাপেক্ষে বেগকে অন্তরীকরণ করে। তাহলে এখন এই ভি এর জায়গায় যদি আমরা এই মানটা এনে এখানে বসাই দিই, ভি এর জায়গায় ডি বাই ডিটি থাকতেছে ডি ওয়াই বাই ডিটি। এটাকে একসাথে লেখা যায়, যেটা অপারেটর আছে টি স্কোয়ার ডিটি স্কোয়ার ওয়াই। এই ব্যাপারটা কি তোমরা অন্তরীকরণে দেখছো না? এরকম ঘাত যদি দুইটা থাকে তাহলে দুইবার অন্তরীকরণ করতে হয়, এরকম কিছু দেখছো আগে? অন্তরীকরণ করছো যে এরকম কিছু পাইছো কিনা আগে বলো, অন্তরীকরণ করছো? ভাইয়া করছি তো। এখানে এরকম ব্যাপার পাইছো না যে স্কোয়ার থাকলে মানে দুইবার করতে হয় যে অন্তরীকরণ ওয়াই কে? নাকি সেটা মনে নাই? তো এখানে এই যে তুমি ত্বরণের পরিবর্তে মানে এর পরিবর্তে তার যদি তুমি ক্যালকুলাস ফরম্যাট বুঝাইতে চাও তাহলে এইভাবে লিখতে পারবা টি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার। এখন ডি বাই ডিটি পুরোটাই হচ্ছে একটা অপারেটর। অনেক সময় আমরা সাইন স্কোয়ার লিখি না, ওরকম আর কি ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যায় যে দুইবার করতে হবে, দুইবার সাইনের মান বের করে স্কোয়ার করতে, ওরকম আর কি ব্যাপারটা এরকমই বোঝায়। অথবা তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো, সাইন লিখার পর আবার সাইন মনে করো 90 ডিগ্রি আমরা যেরকম লিখি আর কি, তোমাকে দুইবার করতে হচ্ছে ত্রিকোণমিতি। এখানে তোমাকে অন্তরীকরণ দুইবার করতে হবে। অর্থাৎ ত্বরণের ক্যালকুলাস ফরম্যাটটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে ত্বরণ আমরা কিভাবে পাবো, আমরা যদি সরণকে দুইবার অন্তরীকরণ করি কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, তাহলে আমরা ত্বরণ পাবো। তাহলে উপরের সমীকরণটাকে আমরা কিভাবে লিখতে পারি এবার একটু দেখো। সমীকরণ ছিল a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই। এটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি, ত্বরণের জায়গায় আমরা লিখতে পারি ডি স্কয়ার ওয়াই ডিটি স্কয়ার। ওমেগা স্কয়ারটাকে সমান সমানের ওই পাশে নিয়ে গেলে প্লাস ওমেগা স্কয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। এরকম একটা সমীকরণ আসে, যে সমীকরণটাকে আমরা বলি কিছুক্ষণ আগে উপরে যে সমীকরণটা আমি লিখছি সেটাকে আমরা কি বলছি, আমরা বলছি এটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের শর্ত।
আর এখন যে সমীকরণটা আমরা পেলাম অথবা আমরা যে সমীকরণটা এখানে দেখতেছি সেই সমীকরণটা হচ্ছে সরলছন্দী স্পন্দনের অন্তরীকরণযোগ্য সমাধান। অন্তরীকরণযোগ্য কেন? কারণ এখানে অন্তরীকরণ অপারেটর চলে আসছে আর কি। এটাকে বলা হবে সরলছন্দিত স্পন্দনের অন্তরীকরণ যোগ্য সমাধান। মানে ওয়াইড যদি কোনো ভ্যালিড কোনো মান তুমি দাও তাহলে সেটাকে অন্তরীকরণ করে তোমরা আসলে একটা কি পাবা, এমন একটা রূপ পাবা যেটা থেকে তুমি তার সমাধান বলতে পারবা আর কি ব্যাপারটাকে। এখন এই সমীকরণটা আমাদের কেন লাগবে, এটা কেন আসছে বা আমাদের কেন লাগবে, আমরা বলতেছি এই সমীকরণটা আমাদের লাগবে কখন, যদি আমাদের বিভিন্ন এমসিকিউ আসে এই সমীকরণটা থেকে। যেমন একটা উদাহরণ যদি আমি তোমাকে দিই, মনে করো যে 5d² y dt² প্লাস মনে করো যে 125 y = 0, এরকম একটা সমীকরণ তোমাকে দেওয়া থাকলো। বললো এই সমীকরণটা কার সমীকরণ, প্রথমে তোমাকে সেটা জিজ্ঞেস করা হলো। আমরা বলবো যেহেতু d²y, y বলতে আমরা এখানে সরণ বোঝাচ্ছি, সরণকে দুইবার অন্তরীকরণ করলে আমরা যদি ত্বরণ পাওয়া যাবে। যেহেতু এখানে সরণ এবং ত্বরণের একটা রিলেশন দেখা যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি নিঃসন্দেহে যে এই সমীকরণটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত কোনো কণার সমীকরণ। তাহলে এখন এখান থেকে তোমাকে মনে করো বের করতে বললো যে ওমেগা ইকুয়ালস টু কত, অথবা কণাটার পর্যায়কাল কত, অথবা কণাটার কম্পাঙ্ক কত, এই যে কণাটা কাঁপতেছে তার কম্পাঙ্ক কত, অথবা তার পর্যায়কাল কত, অথবা তার ওমেগা, ওমেগা বলতে কৌণিক কম্পাঙ্ক যেটাকে আমরা বুঝাই, তার কৌণিক কম্পাঙ্কটা কত, এটা তোমাকে জিজ্ঞেস করলো। তো যদি জিজ্ঞেস করে তখন আমরা এই জিনিসটা সলভ করব কিভাবে? তাহলে প্রথম শর্ত হচ্ছে আমরা যে সহগ সমীকৃত করি অনেক সময় সমীকরণের সাথে, তুই উপরে যে সমীকরণটা আমরা কিছুক্ষণ আগে আনছি সেই সমীকরণটার সাথে এটা চাইলে আমরা মিলাইতে পারি। মিলাইতে পারি বলতে দুইটাকে চাইলে আমরা সহগ সমীকৃত করতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে উপরে যদি খেয়াল করো d²y dt² যে অংশটা তার সামনে গুণ আকার আছে 1, মানে কিছু নাই আর কি। কিন্তু এইখানে যদি খেয়াল করো এখানে আছে 5। তো তোমাকে মনে রাখতে হবে যে এখানে কেউ থাকতে পারবে না, যেভাবেই হোক এই জায়গায় কোনো অংশ থাকতে পারবে না, যেটা থাকবে এটাকে বাদ দিতে হবে। এটাকে বাদ দেওয়ার জন্য আমরা দুই পাশে 5 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে থাকলো d²y dt² প্লাস 5 25 125 25 y = 0। এখন এই সমীকরণটার সাথে তুমি উপরের সমীকরণটা কি করতে পারো, যোগসূত্র অথবা যেটাকে আমরা তুলনা বলে তুলনা করতে পারো। যদি তুলনা করো তাহলে তুমি দেখো যে y এর সাথে যা আছে উপরের সমীকরণে ওমেগা² আর এখানে y এর সাথে আছে 25, তাহলে আমরা সহগ সমীকৃত করে সরাসরি লিখতে পারি যে ওমেগা² = 25 বা ওমেগা সমান হচ্ছে অনলি 5। যে যদি আমরা ওমেগা জেনে যাই তাহলে ওমেগার ভিতর থেকে আমরা পর্যায়কালও বের করতে পারবো, কারণ আমরা জানি ওমেগা = 2π/T, যার মান 5 আসছে। সেখান থেকে তুমি পর্যায়কাল বের করতে পারো, সেই পর্যায়কাল ব্যবহার করে তুমি আবার f এর মানও বের করে নিয়ে আসতে পারতেছি। কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। কারো কোনো সমস্যা আছে এতটুকু পর্যন্ত বলছি যে? এখন থেকে অনলাইন ক্লাস এই টাইমেই থাকবে, এই টাইমে বলতে 8টায় থাকবে। ভাইয়া আমার বায়োলজি ক্লাস থাকে তো। কয়টায়? ভাইয়া 7টা থেকে 8:30 পর্যন্ত। কি রে তোমার যে তুমি সবসময় এরকম অড টাইমে পড়ো কেন? আবার ভাই দেড় এটা ঘন্টা? তো গত বছর থেকেই পড়তেছে। না না না, মানে 1.5 ঘন্টা, আবার এখানে হাফ কই যায়? তাহলে যেটা বলতেছিলাম এই হলো আমাদের ব্যাপার, যে ত্বরণ সংক্রান্ত যে ব্যাপার ট্যাপার গুলো আমরা পাইলাম। এখন যেহেতু দুইটা সমীকরণ আমরা পাইছি, ওই দুইটা সমীকরণের দুইটা লেখচিত্র আমাদের দরকার হবে। তাহলে আসি আবার আমরা দুইটা সমীকরণের দুইটা লেখচিত্র। প্রথমে
ভাইয়া এখানে বলো পায়ের মান কি 3.1416 দিব? কোন জায়গায়? ওই পর্যায়কালের বেলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওমেগার একক কি? যখন ওমেগার সামনে, ওমেগা বলতে যে মানটাই তুমি বসাও না কেন, তার সামনে যদি সাইন কস সামথিং জাতীয় কোনো কিছু না থাকে, তাহলে তুমি তাকে মানে 3.1, যেটা রেডিয়ান বলি, রেডিয়ানে বসাবো পায়ের মান। কিন্তু যদি সামনে সাইন কস থাকে, ওই অবস্থায় শুধুমাত্র তুমি তাকে ডিগ্রিতে বসাবে। এই অঙ্ক করবো আবার, লেখচিত্রটা বুঝে আবার অঙ্ক করবো, তখন দেখতে পাবো আর কি। ঠিক আছে? জি ভাইয়া। যখনই বলছি আমরা লেখচিত্র দেখাবো, তখন প্লাস মাইনাস ডেলের জায়গায় আমরা জিরো ধরে নিব, কারণ আমরা ডেলের মান জিরো বলতে ওই কণাটার দশা জিরো। দশা জিরো মানে সে কোত্থেকে আরম্ভ হচ্ছে, সে সাম্য অবস্থান থেকে আরম্ভ হচ্ছে। যখনই তোমাকে বলবে ডেলের মান জিরো মানে কি, এর মানে হচ্ছে সে সাম্য অবস্থান থেকে যাত্রা আরম্ভ করতেছে। যেহেতু আমাদেরকে লেখচিত্রের ক্ষেত্রে কোনো কিছু বলে দেওয়া নাই, এই কারণে আমরা নিজেরা নিজেদের তাগিদে জিরো ধরে নিলাম। আচ্ছা, এবার আসো, সেটা হচ্ছে ত্বরণের মান ডান পাশের যে সমীকরণের ডান পাশে যেটা দেখতেছি, সেখানে কার উপর নির্ভর করে? আমরা বলতেছি সময়ের উপর। তাহলে এক্স অক্ষে সময়, ওয়াই অক্ষে হচ্ছে ত্বরণ। এবার সময় এবং ওমেগা যে অংশটা, এই পুরোটাকে চাইলে আমরা থিটা ধরে নিতে পারি, তাহলে পুরোটা হবে সাইন থিটা। তাহলে ত্বরণের মান কার উপর নির্ভর করে? সাইন থিটার উপর, বলা যাবে? জি ভাইয়া। সাইন থিটা এর মান যদি সর্বোচ্চ হয়, ত্বরণের মানও হবে সর্বোচ্চ। তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান কত হতে পারে? প্লাস মাইনাস ওয়ান হতে পারে। সাইন থিটার মান সর্বোচ্চ, কস থিটার মানও সর্বোচ্চ প্লাস মাইনাস ওয়ান হইতে পারে। তাহলে সাইন থিটা পুরোটার মান যদি ওয়ান বসাও, তাহলে এ ম্যাক্স পেয়ে যাচ্ছ। এ ম্যাক্স বলতে ত্বরণের সর্বোচ্চ মান, সেটা কত দাঁড়াচ্ছে? মাইনাস ওমেগা স্কোয়ার এ। সাইন থিটা এর মান যখন আমরা কত বসাই দিব? ওয়ান বসাই দিব। তাহলে ত্বরণের সর্বোচ্চ মান মাইনাস ওমেগা স্কোয়ার এও হইতে পারে, আবার প্লাস ওমেগা স্কোয়ার এও হইতে পারে। যখন প্লাসের দিকে হবে তখন প্লাস, যখন মাইনাসের দিকে হবে তখন মাইনাস। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আরো একটা সমীকরণ পড়লাম যে কিছুক্ষণ আগে, কি ছিল? যে ত্বরণ সরণের বিপরীত সমানুপাতিক, অর্থাৎ সরণ যে দিক থেকে শুরু হয়, ত্বরণ হবে ঠিক তার অপোজিটে। তাহলে সরণের ক্ষেত্রে যদি মনে থাকে তোমাদের, যে মূল বিন্দু থেকে, ও বিন্দু থেকে সরণটা শুরু হয় উপরে, আর ত্বরণটা শুরু হবে নিচে থেকে, যেটাকে আমরা মাইনাস সাইনের গ্রাফ বলে থাকি। একটু খেয়াল করো যে ত্বরণের ভিতরে বা ত্বরণের যে সমীকরণটা আমরা লিখছি, এখানে সাইন আছে, কিন্তু সাইনের একবারে সামনে এখানে একটা মাইনাস বলে একটা ব্যাপার আছে। তার মানে এখন যে গ্রাফটা আমরা আঁকতেছি, সেই গ্রাফটাকে আমরা বলি মাইনাস সাইনের গ্রাফ। সাইনের গ্রাফ হচ্ছে মূল বিন্দু থেকে ধনাত্মক দিক থেকে শুরু হয়, আর মাইনাস সাইনের গ্রাফ হচ্ছে সেটা ঋণাত্মক দিক থেকে শুরু হয়। তখন সরণের সর্বোচ্চ মান হচ্ছে ওমেগা স্কোয়ার, এর নিচে হলে মাইনাস, উপরে হইলে প্লাস ওমেগা স্কোয়ার এ। দেখো বুঝতেছো কিনা? তাহলে আমরা এখন যে সমীকরণটা এখানে আঁকলাম, সেখানে হচ্ছে ত্বরণের সাথে সময়টা কিভাবে পরিবর্তিত হয়। যখন সময়ের মান শূন্য, তখন ত্বরণের মানও শূন্য হয়ে যাচ্ছে, যেহেতু সাইন 0 ডিগ্রি হয়ে যায়। সময়ের মান আস্তে আস্তে বাড়তে থাকবে, ত্বরণের মানও আস্তে আস্তে বাড়তে থাকবে। তবে কোন দিকে বাড়তেছে? সেটা বিপরীত দিকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ত্বরণটা হয় সবসময় সরণের বিপরীতে। সরণ হয় উপরের দিকে, ত্বরণ হয় নিচের দিকে। বুঝা গেছে কি বলছি? কথা কি বুঝতে পারছো কি বলছি, নাকি বুঝতে পারো নাই? বুঝছি ভাইয়া। আচ্ছা, একটু ধরো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পরের সমীকরণটা। পরের সমীকরণটা হচ্ছে সরণের সাথে ত্বরণের। এটা তো আমরা সময়ের সাথে ত্বরণেরটা দেখাইছি। এখন যদি ত্বরণের সাথে সরণেরটা দেখানো হয়, মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, তাহলে সরণের মান দুই দিকে হইতে পারে। সরণের সর্বোচ্চ মান হতে পারে
সরণ ওয়াই এর সর্বোচ্চ মান হইতে পারে প্লাস এ, মানে ধনাত্মক বিস্তার পর্যন্ত, আর এই পাশে সর্বোচ্চ হইতে পারে মাইনাস এ পর্যন্ত, আর সর্বনিম্ন হবে মূল বিন্দু অর্থাৎ জিরো বিন্দুতে। আর ওয়াই অক্ষ বরাবর যদি আমরা ত্বরণ দেখাই, তাহলে এবার আসি কিভাবে কি হবে। প্রথমে আসো ওমেগা ধ্রুবক, এটা আমরা আগেও বললাম। তাহলে ত্বরণের সাথে সরণের সম্পর্ক হচ্ছে কেমন, বিপরীত সমানুপাতিক। তাহলে এবার দেখো মূল বিন্দু থেকে আমরা হাতের ডান দিকে যাচ্ছি, অর্থাৎ ওয়াই এর মান ধনাত্মক দিকে যাচ্ছি। তাহলে ত্বরণের মান কি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? ওয়াই এর মানগুলো আমরা ধনাত্মকে বসাচ্ছি, তাহলে ত্বরণের মান কি ধনাত্মকে হবে না ঋণাত্মকে হবে? ভাইয়া ঋণাত্মক। ঋণাত্মক হবে। এখন ঋণাত্মক যে হবে সেটা আবার সমানুপাতিক আকারে হবে। তো যেই কারণে সমানুপাতিকের গ্রাফ আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখা, সরলরেখা আমরা টানলাম, কিন্তু সেটা কোন দিকে হবে, ঋণাত্মক দিকে। তার মানে ডান দিকে যাচ্ছি, ওয়াই এর মান প্লাস হচ্ছে, কিন্তু ত্বরণের মান ওয়াই অক্ষ বরাবর সেটা হবে নিচের দিকে চলে যাবে। কোথায় গিয়ে পাবো আমরা, এই জায়গায় গিয়ে পাবো ত্বরণের মান হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এ। এবার যদি আমরা ওয়াই এর মান ঋণাত্মকের দিকে যাই, অর্থাৎ 0 পয়েন্ট থেকে বাম দিকে যদি যাই, তাহলে যেতে যেতে আমরা কোথায় যেতে পারবো, মাইনাস এ তে যেতে পারবো। তখনও ত্বরণের মান সমানুপাতিক আকারে হবে, কিন্তু তখন ত্বরণের মান আর ঋণাত্মক না হয়ে কি হবে, ধনাত্মক ভ্যালু আমরা পাবো। আর যেটা পজিটিভ মান, সর্বোচ্চ মান হবে ওমেগা স্কয়ার ক্যাপিটালে। তার মানে ত্বরণ এবং সরণের যে গ্রাফটা, সেটা হবে মূল বিন্দুগামী সরল রেখা, সেটা ধনাত্মক এবং ঋণাত্মক দিকে হয়ে যাবে। তোমরা কি গ্রাফটা বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কে যাওয়ার জন্য আমরা একটা এক্সাম্পল দেই, যে y is equals to 10 sin 15 pi t plus 2 pi divided by 5 এত মিটার সমীকরণটি একটি স্পন্দিত কণার সরণের সমীকরণ। অর্থাৎ সরণের সমীকরণ আমরা এই দেওয়া আছে, এটা তোমাকে এখন একটাই প্রশ্ন দিয়ে আমরা আপাতত, যে 5 সেকেন্ড পর কণার সরণ, বেগ এবং ত্বরণ নির্ণয় করো। পাঁচ সেকেন্ড পর কণার সরণ, বেগ এবং ত্বরণ নির্ণয় করো। এখন যখন আমরা 5 সেকেন্ড পরে নির্ণয় করতে যাব, তাহলে আমাদের এখন কি কি লাগবে একটু দেখো। প্রথমে যে 5 সেকেন্ড পরে সরণ বের করতে বলা হয়েছে, তাহলে উপরে তোমাকে অলরেডি সরণের সমীকরণ দেওয়া আছে, তাহলে আমরা আগে সরণটা একটু বের করে ফেলি। সরণ, এখন দেখো কোথায় তুমি পাই এর মান 3.1416 ধরবা আর কোথায় 180 ধরবা, এখনই তুমি বুঝে যাবা। সাইন 15 ইনটু, তাহলে তুমি একটু দেখো 15 পাই টি প্লাস 2 পাই বাই পাই, এই পুরোটা হচ্ছে থিটা হিসেবে আছে, এবং এই থিটার সামনে কে আছে, এই থিটার সামনে সাইন আছে। এটা সাইন থিটা, সাইন থিটাকে আমরা কি বলবো, সেটা থিটাকে সে অবশ্যই ডিগ্রি হিসেবে নিবে আমাদের। এই কারণে রেডিয়ানটাকে আমাদের ডিগ্রিতে কনভার্ট করে দিতে হয়, তার জন্য ইন্টু 5 প্লাস 2 ইন্টু 180 ডিভাইডেড বাই 5। যখনই পাইটা থিটার ভিতরে থাকবে, মানে থিটার সামনে সাইন কস টেন ত্রিকোণমিতিক ফাংশন থাকবে, তখনই পাইটাকে অটোমেটিক আমাদেরকে কনভার্ট করে দিতে হবে ডিগ্রিতে। তো তখন আমাদেরকে এবার ডিগ্রিতে কনভার্ট করে দিতে হচ্ছে। আর আদারওয়াইজ আমরা পাই এর মান 3.1416 এ রাখবো, যদি না তার সামনে সাইন কস টেন অবস্থান করে। তাহলে এখন হিসাবটা আমরা করে ফেলি, দেখো কত আসে। সবাই একটু হিসাবটা করো নিজেদের ক্যালকুলেটরে, করে দেখো কত আসে।
ভাইয়া -9.5। হ্যাঁ, পুরো অ্যান্সারটা আসবে -9.51 9.51 মিটার। এটা হচ্ছে সরণ। সময়ের মান আমরা কতক্ষণ বসাচ্ছি? 5 সেকেন্ড। তার মানে 5 সেকেন্ড পরে যে কণাটা, সেই কণাটার সরণ হচ্ছে 9.51। এবার পরে তোমাকে বের করতে বললো বেগ। এখন বেগ বের করার জন্য আমি তোমাদেরকে সবসময় বলছিলাম যে আমরা ওই সমীকরণটাতে যাব যেটাতে আমাদের ভেজাল কম হবে, a² - y²। বিস্তারকে আমি হয়তো আগে স্মল এ দ্বারা সূচিত করছি, এখন আমি ক্যাপিটাল এ দ্বারা করতেছি। ক্যাপিটাল এ স্মল এ যেটা দিয়ে লেখো, দুইটাকে বিস্তার বোঝানো যায়। তবে আমরা চেষ্টা করব ক্যাপিটাল এ লেখার জন্য, কারণ এটা ত্বরণ আছে, তো ত্বরণকে তো আমরা আবার স্মল এ দ্বারা প্রকাশ করি, তাহলে দুইটাতে কনফ্লিক্ট হয়ে যাবে। আচ্ছা, তো এখন বেগেরটা যখন তুমি বের করবা, তোমার হাতে দেখো কি কি মান লাগবে। ওমেগা লাগবে, বিস্তার লাগবে এবং ওয়াই লাগবে। এখন ওয়াই এর যে সমীকরণটা আমাদেরকে উদ্দীপকে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি যে টি এর সাথে যে অংশটা আছে যুক্ত আর কি, সেটাকে আমরা ওমেগা বলতে পারবো না? জি ভাইয়া পারবো। তাহলে সেখানে ওমেগার মানটা আমরা 15 পাই, বসাই দিলাম। √, এ এ মানে বিস্তার। বিস্তার কত? সমীকরণ থেকে বিস্তার কত দেখা যাচ্ছে? সমীকরণ ওই যে তুলনা করি, যে তুলনা করলে এখানে এ এর মানটা কত দেখা যাচ্ছে? কে বলতে পারো বিস্তার কত এটার? ভাই 10। হ্যাঁ, 10। বিস্তার হচ্ছে 10। ওই যে সাইনের সামনে যে অংশটা, সেটাই তো বিস্তার সরাসরি। তাহলে বিস্তারের মান হচ্ছে 10। 10² মাইনাস ওয়াই এর মান হচ্ছে -9.51²। এখন সবগুলো মান বসিয়ে তুমি বেগের মানটা বের করে নিয়ে আসো। দেখো বেগের মানটা কত। এখানে পাই এর মান কত বসাবা? এখানে কি পাই এর সামনে সাইন কস টেন কিছু আছে? নাই। তাহলে এখানে থ্রি পাই এর মান পয়েন্ট হ্যাঁ 3.1416 হবে এখানে। -145.7 আসছে আমার, তোমাদের দেখা কত আসে? 145.7 ms ইনভার্স 1। দেখো তোমাদেরও সেম জিনিস আসে কিনা। এরপরে আসো ত্বরণে। ত্বরণের সমীকরণও আমরা এমন সমীকরণে যাব যেটা আমাদের জন্য সুবিধা হবে, ω²y। ওমেগার মান অলরেডি আমরা জানি, সেটা হচ্ছে 15 পাই। সেটাকে স্কোয়ার করো, তাহলে তুমি ত্বরণ পাচ্ছ। আর ওয়াই এর মান তো আমরা বের করে রাখছি, -9.51। তাহলে মানগুলো বসাই দাও, তুমি সরাসরি ত্বরণের মানটা পেয়ে যাবে। অনেক বড় আসে, 21,118 সামথিং এর। মান বড় আসুক, তোমাকে টেনশন করতে হবে না যে ত্বরণের মান এত বেশি কিভাবে হয়, এগুলো নিয়ে আবার টেনশন করিও না। আসছে এরকম। আসছে। তাহলে এই হলো কিভাবে তোমাকে সরণের সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে তুমি সরণ, বেগ এবং ত্বরণ বের করবা। এখন তোমাকে সরণের সমীকরণ না দিয়ে চাইলে বেগের সমীকরণও দিতে পারে, চাইলে ত্বরণের সমীকরণও দিতে পারে। এখন আমি একটা ত্বরণের সমীকরণ দিচ্ছি, ওখান থেকে আমরা কিভাবে সরণ, বেগ, ত্বরণ গুলা বের করবো, ওই প্রসেসটা আমি একটু দেখাই দিই। এবার উল্টা, সরণ না দিয়ে আমরা এবার ত্বরণ দিলাম। মনে করো ত্বরণ এ সমান মাইনাস 800 সাইন 5 পাই টি প্লাস 2 পাই ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে আমাদের ত্বরণের সমীকরণ।
এই সমীকরণটা ব্যবহার করে তোমাকে সরণ বেগ ত্বরণ বের করতে হবে 5 সেকেন্ডে। এই ত্বরণের সমীকরণ, ত্বরণের সমীকরণ তোমাকে আবার দেওয়া আছে। এবার বলো 5 সেকেন্ড পরে কণার সরণ বেগ এবং ত্বরণ নির্ণয় করো। তাহলে পুরো জিনিসটাই আবার চেঞ্জ হয়ে গেল, তোমাকে আবার ত্বরণ থেকে শুরু করতে হবে সবকিছু। তাহলে প্রথমে আমরা যে কাজটা করবো, যেহেতু সমীকরণটা আমাদেরকে ত্বরণের দেওয়া, এই কারণে আমরা প্রথমে ত্বরণটা বের করে নিব। প্রথমে আমরা ত্বরণ জাস্ট মান বসালে চলে আসবে, ত্বরণ বের করব। ত্বরণ A is equals to -800 sin 5 পাই এর জায়গায় হবে 180 ইন্টু সময় হবে 5 সেকেন্ড প্লাস 2 ইন্টু 180 ডিভাইডেড বাই 3। ক্যালকুলেশন করো, দেখো ত্বরণের মান কত আসে। কারো কি অ্যান্সার আসছে? ভাইয়া 692.82। পজিটিভ না নেগেটিভ? ভাইয়া পজিটিভ। হ্যাঁ, 692.82 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ত্বরণের মান। কয় সেকেন্ড পরে পেলাম? 5 সেকেন্ড পরে। এবার সেম ভাবে তুমি যদি বেগের মান বের করতে যাও, তাহলে বেগের সমীকরণ হচ্ছে v ইকুয়ালস টু ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে এই বেগের মান বের করতে হলে তোমাকে কি কি জানা থাকতে হবে? ওমেগা লাগবে, বিস্তার লাগবে এবং y লাগবে। এখন সরাসরি কোনো মান আমাদের কাছে নাই, আমরা সমীকরণ থেকে দেখি বের করা যায় কিনা। উদ্দীপকে যে সমীকরণটা দেওয়া হয়েছে আর ত্বরণের সমীকরণ আমরা যেটা জানি, মানে মাইনাস ওমেগা স্কয়ার a সাইন ওমেগা টি প্লাস, যেহেতু প্লাস সমীকরণে দেওয়া আছে কারণ আমিও প্লাস দিলাম, প্লাস ডেল। এই সমীকরণটার সাথে আমরা তুলনা করব, তুলনা করে এখান থেকে কিছু কিছু মান আমরা বের করার চেষ্টা করব। তো যখন তুলনা করি তুমি একটু দেখো, এখানে টি এর সাথে ওমেগা, ওখানে টি এর সাথে আছে 5 পাই, তাহলে আমরা সরাসরি বলতে পারবো যে ওমেগা ইকুয়ালস টু এখানে 5 পাই ব্যবহার করা হচ্ছে। এরপরে মাইনাস ওমেগা স্কয়ার এ আর ওখানে -800, দুইটাকে তুমি একই ধরতে পারো, তার মানে ওমেগা স্কয়ার এ সমান 800 আমরা বলতে পারি। তাহলে যেহেতু ওমেগার মান 5 পাই, সেখান থেকে আমরা চাইলে বিস্তারের মানটা বের করে নিতে পারবো। তাহলে দেখো আমাদের মোটামুটি অনেকগুলো মানে আমরা এখানে পেয়ে গেলাম, ওমেগার মান বিস্তারের মান দুইটাই আমরা পেয়ে যাচ্ছি। বুঝছো কিভাবে করছি? জি ভাইয়া। তাহলে একটু বিস্তারের মানটা বের করে নিয়ে আসো, বিস্তারের মানটা বের করে দেখো কত আসে। 1 মিনিট আছে, যদি কেটে যায় তাহলে আবার একটু জয়েন দিও সবাই, হয়তো অঙ্কের অল্প একটু অংশ বাকি থাকবে, ওই অংশটা পরে বুঝিয়ে দিব। বের হয়ে গেলে আবার জয়েন দিও। তাহলে বিস্তারটা বের করো, 800 ডিভাইডেড বাই ওমেগার স্কয়ার, তাহলে 5 পাই স্কয়ার, দেখো কত আসে। 3 পয়েন্ট, বিস্তার আসে 3.242 মিটার। তাহলে ওমেগা জানি, বিস্তার জানি, আমাদের দরকার আর ওয়াই এর মান। ওয়াই বের করাটা আরো সহজ। কিভাবে বলো? ত্বরণের মান আমাদের আছে, ত্বরণের সাথে সরণের সরাসরি সমীকরণ আছে, ত্বরণ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই। এখান থেকে তুমি ওয়াই বের করে ফেলতে পারবা। ওয়াই সমান ওমেগার মান 5, ওমেগার মান 5 পাই, 5 পাই বসা দিলাম, 5 পাই স্কয়ার। ত্বরণকে, ত্বরণের মান আমাদেরকে কত বের করছি আমরা? 692.82, তাই না? 5 পাই স্কয়ার দ্বারা ভাগ করে দাও। দেখো এখান থেকে ওয়াই এর মানটা তুমি মানে সরণটাও পেয়ে যাচ্ছ এক হিসেবে।
2.8। 2.8 হলো সরণের মান। কত সেকেন্ড পরে সরণ? 5 সেকেন্ড পরে সরণ। তাহলে অলরেডি সরণ বের হয়ে আসছে ত্বরণের এই সমীকরণ থেকে। এটা একটু আলাদা রাখো। এখান থেকে আমরা অলরেডি সরণ বের করে ফেলছি। 5 সেকেন্ড পরে সরণ 2.8 মিটার, বিস্তার হচ্ছে 3.242 মিটার। সবগুলো মান বসাই তুমি বেগের মানও পেয়ে যাবে। তাহলে ওমেগার মান বসাও 5 পাই, বিস্তার হচ্ছে 3.242 স্কয়ার মাইনাস সরণ হচ্ছে 2.8 স্কয়ার। তাহলে এখন দেখো বেগের মানটা কত চলে আসে। পঁচিশ দশমিক 669, 25.669, এটা হচ্ছে বেগের মান। দেখো সবাই বুঝছো কিনা? এখানে উল্টা কাজ করছি কিন্তু আমরা। ত্বরণ দেওয়া আছে, ত্বরণ থেকে তুমি সরণ এবং বেগ দুইটাই বের করতেছো। সরণ বের করার জন্য আমরা সরাসরি প্রথমে ত্বরণের মানটা বের করলাম 5 সেকেন্ড পরে, এরপর সেইটা ব্যবহার করে a = -ω²y, সেখান থেকে y এর মানটা বের করে নিয়ে আসলাম। তারপর y এর মান বাদ বাকি মানগুলো বসিয়ে আমরা বেগের মান বের করলাম। ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। এরকম ভাবে তোমাকে যেরকম সরণ থেকে বের করতে বলছে, ত্বরণ থেকে আমিও বের করে দেখাইলাম, এরকম সেম ভাবে তোমাকে বেগ থেকেও বের করতে বলতে পারে। যে বেগের সমীকরণ দেওয়া আছে, সেই বেগের সমীকরণের ভিতর থেকে তুমি সরণ, বেগ, ত্বরণ ওই ব্যাপারগুলো বের করো 5 সেকেন্ড পরে। পারা যাবে? জি ভাইয়া পারবো।